আজকে আমি কথা বলবো 5টা ভিন্ন স্বাদের বই নিয়ে। তোমাদের জন্য যখন আমি সিঙ্গেল বুক রিভিউজ করছি তো আমি দেখছি যে বেশি ভিউজ হচ্ছে না, বাট যখন আমি কন্টেন্ট বানাচ্ছি যেখানে আমি অনেকগুলো বই নিয়ে মানে বুক হল বা এইসব নিয়ে কন্টেন্ট করছি সেগুলোই দেখছি ভিউজ বেশি। ইংরেজির ক্ষেত্রে অ্যাটলিস্ট আমার ভিডিওর ক্ষেত্রে আমি দেখতাম যে বুক রিভিউজের ভিডিও আমার বেশি ভিউজ হয়, বাট বাংলায় দেখছি পুরোটাই উল্টো। একটু চেষ্টা করে দেখছি যে বিভিন্ন বই নিয়ে কথা বললে সেই কন্টেন্টগুলোর ভিউজ একটু বাড়ে কিনা। আফটার অল ইউটিউবে যখন আমরা কন্টেন্ট বানাই সেই কন্টেন্টগুলো কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওয়াচ টাইম, নাম্বার অফ ভিউজ, নাম্বার অফ ফলোয়ার্স, এইসব নাম্বারের ওপরেই মানে অবধারিত হয়ে আছে। তো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করছি, যেখানে আমি 5টা বই নিয়ে কথা বলবো এবং 5টা বই 5 রকম টাইপের। ভিডিওটা শেষ অবধি দেখো, দেখে যদি ভাল লাগে তাহলে প্লিজ লাইক দ্য ভিডিও, আর এরকম সিমিলার কন্টেন্ট দেখার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বুক টেলস বাই প্রীতা। এবার শুরু করছি আজকের ভিডিও। আজকে প্রথম যে বইটা নিয়ে কথা বলবো এটা একটা পপুলার বই। বইটার নাম হচ্ছে কলকাতা রাত্রি রহস্য, যেটা লিখেছেন শ্রী হেমেন্দ্র কুমার রায় এবং এটার সম্পাদনা করেছেন পপুলার রাইটার কৌশিক মজুমদার। বইটা পাবলিশ হয়েছে বুক ফার্ম থেকে। এই বইটা এবছর বইমেলায় আমি কিনি এবং এই বইটার সম্পর্কে আমি অনেক শুনেছিলাম এবং এটাও আমি জানি যে রাতের কলকাতা আর দিনের কলকাতার মধ্যে অনেক পার্থক্য আছে। সেটা আজ থেকে 100 বছর আগে কীরকম ছিল সেইটা নিয়েই এই পুরো বইটায় অ্যামেজিং কিছু তথ্য দেওয়া আছে। এখানে বলা হয়েছে চীনাপাড়ার সম্পর্কে, এখানে বলা হয়েছে গুন্ডাদের আখড়া, তখনকার দিনে তো আখাড়া হতো, তো আখাড়া নিয়ে বলা হয়েছে। এখানে যে গণিকাদের যে পাড়া সেটা রাত্রিবেলায় কিরকম হয় সেটা নিয়ে বর্ণনা দেওয়া হয়েছে এবং প্রত্যেক কথায় বর্ণনা যেগুলো আছে সেটা কিন্তু আজ থেকে প্রায় 100 বছর আগেকার ডেসক্রিপশনগুলো এমন করে এটা কিন্তু একটা আমি বলবো নন ফিকশন বই। এটার মধ্যে ডেসক্রিপশনগুলো বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার যখন অ্যাজ আ রিডার আমরা পড়ছি আমার মনে হচ্ছে যেন পুরনো কলকাতায় আমরা চলে যাচ্ছি। কলকাতার শহরে এত সুন্দর বর্ণনা, রাত্রিবেলার কলকাতার শহরের এত সুন্দর বর্ণনা খুব কম পাওয়া যায়। এটা ওয়ান অফ দ্য বেস্ট বুকস যদি তোমরা কলকাতার সম্পর্কে জানতে চাও। কলকাতাকে আমরা অনেকভাবে গালমন্দ করি, কিন্তু কলকাতা সত্যি এমন একটা জায়গা যাকে ছেড়েও আমরা বাঙালিরা থাকতে পারি না। সেটা কেন, কিসের জন্য, সেটা যদি জানতে চাও তাহলে ডেফিনেটলি তোমরা এই বইটা পড়ে দেখতে পারো। এই বইটা কিন্তু প্রচুর ফ্যাক্টস দেওয়া আছে এবং সেই ফ্যাক্টসগুলোকে রাইটার কিন্তু জাস্টিফাই করেছে তার ব্রিলিয়েন্ট স্টোরি টেলিং এবং রাইটিং স্কিল দিয়ে। সাথে এই পুরো বইটার মধ্যে খুব ভালো ভালো মানে আমি দেখাচ্ছি, খুব ভালো ভালো ছবি দিয়ে মানে দেওয়া আছে। মানে প্রত্যেকটা ছবি খুবই সুন্দর, মানে এত ভালোভাবে বইটাকে পাবলিশাররা তৈরি করেছে, সেটার জন্যে কিন্তু একটা থামস আপ বানতাই হ্যায়। তো যদি না পড়ে থাকো তাহলে ডেফিনেটলি এই বইটা তোমরা পড়ে দেখতে পারো। নেক্সট যে বইটা নিয়ে আমি কথা বলবো এটা হচ্ছে সংক্রান্তি, সৌরভ মুখোপাধ্যায়ের। এটা একটা নভেলা, এইটা একটা পলিটিক্যাল স্যাটায়ার। এটার মধ্যে কোনো টাইম মেনশন করা নেই, বাট পড়ে আমার মনে হচ্ছে এটা 2007-8 নাগাদ এর একটা ব্যাকড্রপে লেখা গল্প, যখন ওয়েস্ট বেঙ্গলে 34 বছরের সিপিএম গভর্নমেন্ট চেঞ্জ হয়ে আর একটা শাসক দল আমাদের স্টেটটাকে মানে কন্ট্রোল করতে আসছিল। সেই ব্যাকড্রপে একজন বাবা এবং তার 3 ছেলের গল্প এখানে দেওয়া আছে। এইটা পড়ে, এই পার্টিকুলার বইটা পড়ার পর না আমরা প্রত্যেকেই ভাববো মানে একই বাড়ির 3 ছেলে, কিন্তু তাদের ধ্যান ধারণা, তাদের ভাবমূর্তি পুরোপুরি আলাদা। বড় ছেলে সে একসময় নকশাল করত, আজকে সে 27 বছর পরে সে অ্যাবনর্মাল হয়ে গেছে। মেজো ছেলে সে অ্যাক্টিভ কমিউনিস্ট, সে সিপিএম করে, কিন্তু তার মধ্যে কোনো নীতি বা মরালিটি নেই। ছোট ছেলে সে এই বাড়ির অ্যাডপ্টেড ছেলে, সে ভোট দেয় না, কিন্তু সে আশেপাশের গরিব বাচ্চাদেরকে পড়ানোর জন্য একটা স্কুল খোলার ব্যবস্থা করছে। সে নিজে কিন্তু টিউশনি করা ছাড়া আর তেমন কিছু তার আয় নেই। এদের 3 জনের বাবা একজন স্কুল শিক্ষক, সে অ্যাক্টিভ কমিউনিস্ট ছিলেন তার নিজের সময়।
এই নিয়ে সৌরভ মুখোপাধ্যায়ের একটা দুর্দান্ত বই সংক্রান্তি। তোমরা যদি বেঙ্গলের পলিটিক্যাল অ্যাসপেক্ট বা পাওয়ার যখন চেঞ্জ হচ্ছে, একটা গভর্নমেন্ট থেকে অন্য গভর্নমেন্টের হাতে যাচ্ছে, এবং সেই ব্যাকড্রপে একটা পরিবারের গল্প শুনতে বা রাদার পড়তে ইন্টারেস্টেড হও, তাহলে ডেফিনেটলি এই বইটা তোমরা এনজয় করবে, আমার সেটা মনে হয়। নেক্সট যে বইটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে দেবারতী মুখোপাধ্যায়ের দিয়তিমা। দিয়তিমা নিয়ে আমি আগের ভিডিওতেও বলেছি। দিয়তিমা এই গল্পের যে প্রোটাগনিস্ট, দিয়তিমা সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছে এবং এখন সে একটা সরকারি চাকরি করে। দিয়তিমাকে একবার সরস্বতী পুজোর জন্য পুজো করতে বলা হয়, কিন্তু সেই পুজোটা সে করতে পারে না, বিকজ পাড়ার লোকজন বলে সে অব্রাহ্মণ, সে পুজো করতে পারবে না। তখন দিয়তিমা ডিসাইড করে যে সে এইটার ওপরে একটা কোর্ট কেস করবে এবং পুরোহিত হবার জন্য একটা পরীক্ষা দেবার আর্জি জানাবে। সেইতে যারা অব্রাহ্মণ বাট তারা যদি সেই পরীক্ষাটায় উত্তীর্ণ হয়, তাহলে তারা পুজো আর্চা করতে পারবে। কি ধরনের পুজো আর্চা? না, তোমার বাড়িতে যদি বিয়ে হয় সেখানে তোমাদের পুরোহিত লাগে, কেউ যদি মারা যায় সেখানে তোমাদের পুরোহিত লাগতে পারে, বা তোমাদের বাড়িতে কোনো অন্নপ্রাশন হলো বা দুর্গাপুজো হলো বা যে কোনো ধরনের পুজো হলো তোমাদের বাড়ি বা তোমাদের পাড়াতে, সেখানেও তোমাদের পুরোহিত লাগবে। এই পুরোহিতরা সেখানে গিয়ে পুজো করতে পারবে। কিন্তু দিয়তিমাকে আটকায় একটা অ্যাসোসিয়েশন, যাদের অ্যাসোসিয়েশনের মধ্যে 40,000 পুরোহিত আছে। এরা পুরোহিত কেন কি এদের জেনারেশন আফটার জেনারেশন এদের ফোর ফাদার্সরাও পুজো করে এসছে এবং এরা ব্রাহ্মণ পরিবারের। দিয়তিমার জাস্টিফিকেশন হচ্ছে যে ব্রাহ্মণ বা অব্রাহ্মণ হওয়াটা মানুষের বার্থ থেকে ডিসাইডেড হয়, কিন্তু তুমি কি করবে সেটা করার জন্য তোমাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কিন্তু সেই অ্যাসোসিয়েশন সেটা কেন দিয়তিমাকে করতে দেবে? তাহলে তো এইরকম যে যারা পুরোহিত আছে, যাদের হয়তো পুঁথিগত শিক্ষা নেই কিন্তু তারা জন্ম থেকে ব্রাহ্মণ, তাদের সেই তাদের সেই রাইটটা চলে যাবে। তো এই অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট, তার ছেলের নাম হচ্ছে মঙ্গল রূপ। মঙ্গল রূপকে আমরা দেখি, মঙ্গল রূপের বাবা প্রথমেই দিয়তিমার কাছে পাঠায় বোঝানোর জন্য যে দিয়তিমা যেন এই কেসটা তুলে নেয়, কিন্তু দিয়তিমা সেটা করে না। তারপরে কি হয় সেটা জানার জন্য এই বইটা তোমরা পড়ে দেখতেই পারো। এর মধ্যে সাবপ্লট হিসেবে দুটো লাভ স্টোরি অ্যাঙ্গেলও আছে, আর বিভিন্ন অ্যাসপেক্ট এই বইটাতে যেগুলো লেখিকা তুলে ধরেছেন, এগুলো কিন্তু আমরা যে সোসাইটিতে বাস করি, বিভিন্ন সোসাইটাল নর্মস আমরা বলতে পারি বা সোসাইটাল ট্যাবুজ আমরা বলতে পারি, যেগুলো বছরের পর বছর, মানে আজ থেকে 500 বছর আগেও সেই নিয়মগুলো ছিল, আর আজকে 500 বছর পরেও সেই নিয়মগুলো আছে। সেগুলো কি আজকের যুগে আমরা ভাঙবো না, নাকি আমরা সেই মানে যুগ যুগ ধরে মূল নিয়মগুলোকে আমরা মেনে যাব? সেটা নিয়ে এই বইটা কিন্তু ভীষণ ফাস্ট পেস, এবং আশা করছি তোমরা 1-2 সিটিংয়েই এই বইটা তোমরা পড়ে ফেলতে পারবে। নেক্সট যে বইটা নিয়ে কথা বলবো, এটা একটা হরর বই। অনেক দিন আমি হরর বই পড়িনি, আর এটা আমার মনে হয় এটা আমার ফার্স্ট বাংলা হরর বই, ত্রিজিৎ করের ঝুমনি। এই বইটা দিয়েও আমি আর একটা ভিডিওতে অলরেডি বলেছি। এই বইটার মধ্যে একটা ছোট গল্প আর একটা নভেলা আছে। পার্সোনালি যদি আমায় জিজ্ঞেস করো, আমার প্রথম যে ছোট গল্পটা সেটা বেশি ভালো লেগেছিল। এই বইটা আমি আবারও বলবো যে এই বইটা বর্ষার দিনে যখন খুব ঝড় বৃষ্টি হচ্ছে তখন পড়ার চেষ্টা করো না। বইটা বেশ ইন্টারেস্টিং, স্পেশালি তোমরা যদি ইয়াং রিডার্স হও। এখানে ঝুমনির ব্যাপারে বলা হয়েছে, ঝুমনিকে ঝড় বৃষ্টির সঙ্গে এবং ছোট বাচ্চাদের সঙ্গে ঝুমনির কি রিলেশন আছে, ঝুমনি কেন খাটের তলায় থাকে, এবং বিভিন্ন বাড়ি যেখানে ছোট বাচ্চা আছে তাদেরকে অ্যাটাক করে, সেই সব নিয়ে ত্রিজিৎ করের এই বইটা তোমরা যদি মানে হরর পড়তে চাও, এই বইটা তোমরা ডেফিনেটলি পড়তে পারো। আর আবারও বলছি, প্রথম যে ছোট গল্পটা আমার নিজে বেশি ভালো লেগেছিল, আর গল্পটা খুবই ফাস্ট পেস, 1-2 সিটিংয়ে আগেন এটাও তোমরা শেষ করে ফেলতে পারবে। ঝুমনি নিয়ে যেভাবে ঝুমনিকে ডিফাইন করেছে অথর, মানে গায়ে কাটা দেওয়ার মতন। তো এই বইটা তোমরা পড়ে দেখতে পারো। আজকে ভিডিওটা এডিট করতে বসেছিলাম, আর এডিট করতে গিয়ে দেখি যে এই বইটা সম্পর্কে তো বলতেই আমি ভুলে গেছি। তখন আবার ড্রেস আপ করে এই পার্টটা রিশুট করছি। যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুদ্ধদেব গুহর অবহিকা।
এটা শান্তিনিকেতনের ব্যাকড্রপে লেখা একটি প্রেমের কাহিনী। এখানে একজন হিরো নয়, এখানে তিনজন হিরো, যারা তিনজনই কোপাই নামের একটি মেয়েকে পছন্দ করে। কোপাই আবার পছন্দ করে একজন পপুলার কথা সাহিত্যিক হরচর বসুকে। কোপাইয়ের সামনে আরও দুজন ক্যান্ডিডেট আছে, একজন হচ্ছে কাশ আর একজন হচ্ছে ঝম্পক। কোপাই, কাশ আর ঝম্পক তিনজনে একসঙ্গে শান্তিনিকেতনে পড়াশোনা করছে। কোপাই আবার হরচর বসুর বিশাল বড় ফ্যান, কিন্তু সেটা সে মুখে স্বীকার করবে না। লেখক একটা জায়গায় আমাদের রিডারদের উপর ছেড়ে দিয়েছে যে কোপাই আলটিমেটলি হরচরকে পছন্দ করবে, না কাশকে পছন্দ করবে, না ঝম্পককে। এই পার্টিকুলার গল্পটায় আমার যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে হচ্ছে শান্তিনিকেতনের ব্যাকড্রপ আর ক্যারেক্টার্সের নামগুলো, যেগুলো খুব সুন্দরভাবে শান্তিনিকেতনের সঙ্গে মিল করে লেখা হয়েছে। আর বুদ্ধদেব গুহর লেখা, সেটা নিয়ে তো আমি বলার দুঃসাহস করতে পারি না। এটা আমার সেকেন্ড বই বাই বুদ্ধদেব গুহ, যেটা আমি অফ লেট পড়লাম। বেশ ভালো লাগছে, এবং পড়ে আমার যেটা মনে হচ্ছে আমি ওনার লেখা বেশ পছন্দ করছি, এবং আমার ইচ্ছা আছে আরও বেশি বেশি করে বুদ্ধদেব গুহর লেখা যত তাড়াতাড়ি পসিবল পড়ে নেব। তো এই পার্টটা এখন আমি এডিট করবার সময় অ্যাজ বুক নাম্বার 4 এখানে অ্যাড অন করে দিচ্ছি। লাস্ট যে বইটা নিয়ে আমি কথা বলবো, অ্যাগেন এটা একটা শর্ট স্টোরি কালেকশনের খুব পপুলার বাংলা বই। বইটা হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের ঈশ্বরের নষ্টভ্রম। এই পার্টিকুলার বইটাতে আমার নিজের কিন্তু প্রথম গল্পটা দুর্দান্ত লেগেছে। এরকম ছোট গল্প অনেক দিন পর আমি পড়লাম। এরপরে আর একটা গল্প আছে বাচ্চু মামার বাড়ি, সেটাও ঠিকঠাক লেগেছে আমার। তুলো বীজ গল্পটা ভাল লেগেছে, সূর্যাস্তের ছবি গল্পটা ভাল লেগেছে, ন্যাড়া ফুলের মধু গল্পটা ভাল লেগেছে, আর জলকষ্টটা একটা অলৌকিক ব্যাপার নিয়ে গল্প, তো এটাও বেশ ভাল লেগেছে। গল্পগুলো অন্যরকম, বাট এই যে 6টা গল্প বললাম আউট অফ দ্য 11 স্টোরিজ, সেগুলো আমার বেশি ভালো লেগেছে। এই বইটা নিয়ে আমার একটা ডিটেল রিভিউ করার খুব ইচ্ছে আছে, কিন্তু যেহেতু দেখছি যে সিঙ্গল বুক রিভিউয়ের তেমন বেশি ভিউজ হচ্ছে না, তাই এখনও আমি একটু মানে কনফিউজ যে আদেও সেটা নিয়ে ভিডিও করা উচিত কিনা। যদি এই বইটা নিয়ে তোমরা ডিটেলড রিভিউ দেখতে চাও তাহলে প্লিজ টু কমেন্ট বিলো, তাহলে আমি এই বইটা নিয়ে একটা ডিটেল রিভিউ ডেফিনেটলি করব। এই 5টা বইয়ের মধ্যে কোনো বই কি তোমাদের পড়া হয়েছে? যদি পড়া হয়ে গিয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিও বইগুলো তোমার কেমন লেগেছে। আর এই আজকের ভিডিওটা যদি ভাল লাগে তাহলে প্লিজ লাইকটা টিপে দিও, আর এরকম সিমিলার ভিডিওস দেখার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব টু বুক টেলস বাই পৃথা। অনেকদিন ধরে 700-তে গিয়ে আটকে গেছে, 700 সামথিং সাবস্ক্রাইবার্স হয়েছে, কিন্তু আমি চাইবো যে মানে অ্যাকচুয়ালি এখানে নাম্বারসের খেলা, তো একটু যদি বেশি ভিউজ হয়, একটু যদি বেশি সাবস্ক্রাইবার্স হয়, তাহলে আমাদেরও কন্টেন্ট বানাতে মানে মোটিভেশন হয়। এছাড়া তো ইউটিউব কন্টেন্টটা পুরোটাই বানাই নিজের প্যাশন, নিজের শখের জন্য। তো এটাই একটুখানি রিকোয়েস্ট যে যদি ভিডিওগুলো তোমাদের ভাল লাগে তাহলে তোমাদের চেনা পরিচিত লোকদের মধ্যে প্লিজ ভিডিওগুলো একটু সার্কুলেট করো, যাতে ভিডিওগুলো একটু পপুলারাইজ করা যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খুব শীঘ্রই আর একটা ভিডিও নিয়ে চলে আসবো। টিল দেন, টাটা, গুড বাই অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে অ্যাহেড।